হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো তোমাদের 15 নম্বরের প্রশ্নের জন্য 300 শব্দের মধ্যে লিখতে হয় অ্যান্সারগুলো। দেখে নাও আজকের ক্লাসের প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। দেখো, প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। ভারতের গণতান্ত্রিক রাজনীতিতে রাজনৈতিক দলের পাশাপাশি ব্যবসায়ী বা বণিক সভাগুলোর মতো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অপরিসীম। মানে ব্যবসায়ী বা বণিক সভাগুলির মতো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির ভূমিকা অপরিসীম। অধ্যাপক অ্যানালবল ও মরিস জনসের মতে ভারতের নীতি নির্ধারণ প্রক্রিয়ার নেপথ্যে এই ব্যবসায়ী গোষ্ঠীগুলি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে। এবারে সংগঠন ও কার্যধারা, এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে ব্যবসায়ী গোষ্ঠীগুলো সুসংগঠিতভাবে কাজ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফিকি ও অ্যাসোচেম। ফিকি সম্পর্কে কি বলা হচ্ছে, 1927 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ভারতের সবথেকে শক্তিশালী বণিক সভা। টাটা, বিড়লা, গোয়েঙ্কার মতো বৃহৎ শিল্পপতিরা এর নিয়ন্ত্রক। দেশীয় শিল্পের স্বার্থরক্ষা এবং বহুজাতিক সংস্থার অগ্রাসন থেকে ভারতীয় শিল্পকে বাঁচানোই এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর দপ্তর ও বিভিন্ন মন্ত্রকে এদের অবাধ যাতায়াত রয়েছে এবং সরকারি বাজেট প্রণয়নে এরা সরকারকে প্রত্যক্ষ পরামর্শ দেয়। তারপরে কি, তারপর হচ্ছে অ্যাসোচেম। অ্যাসোচেম কি, মূলত বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলির স্বার্থ রক্ষার জন্য এটি গঠিত। এরা সাধারণত সরকারের সঙ্গে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে কার্যসিদ্ধিতে বিশ্বাসী। এবারে প্রভাব বিস্তারের কৌশল দেখো। প্রথম কৌশল হচ্ছে রাজনৈতিক দলকে প্রভাবিত করা। ভারতের নির্বাচন ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। ব্যবসায়ী গোষ্ঠীগুলি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী তহবিলে বিপুল অর্থ সাহায্য প্রদান করে। এর বিনিময়ে ক্ষমতায় আসার পর ওই দলগুলি ব্যবসায়ীদের অনুকূলে নীতি প্রণয়ন করতে বাধ্য হয়। পরের পয়েন্ট, আমলা ও আইনসভাকে নিয়ন্ত্রণ। ভারতের মতো উন্নয়নশীল দেশে আমলাতন্ত্র অত্যন্ত শক্তিশালী। ব্যবসায়ীরা নানাবিধ সুযোগ সুবিধা ও উৎকোচ প্রদানের মাধ্যমে আমলাদের প্রভাবিত করে লাইসেন্স ও পারমিট আদায় করে। পাশাপাশি আইনসভার সদস্যদের সঙ্গে সুসম্পর্ক রেখে এরা নিজেদের অনুকূলে আইন তৈরি করার চেষ্টা করে, যা লবিং বলা হয়। আর তারপরে জনমত গঠন। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের অধিকাংশ প্রথম সারির সংবাদপত্রের মালিকানা বড় শিল্পপতিদের হাতে। ফলে তারা সংবাদ মাধ্যমকে ব্যবহার করে নিজেদের স্বার্থের পক্ষে জনমত গড়ে তোলে। এবারে মূল্যায়ন দেখো। পরিশেষে বলা যায় আর্থিক সংগতি বা অর্থের জড়ি হলো ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব বিস্তারের মূল চাবিকাঠি। বর্তমানে নির্বাচনী তহবিলে অনুদান এবং লবিং এর মাধ্যমে এরা সরকারি নীতিকে নিজেদের স্বার্থে পরিচালিত করে। বিশ্বায়নের যুগে ভারতের রাজনীতিতে এই ব্যবসায়িক লবিং কার্যত তৃতীয় কক্ষ এর ভূমিকা পালন করছে। এবার দেখো আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে ভূমিকা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব অপরিহার্য। অধ্যাপক আর্নেস্ট বার্কার যথার্থই বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গ্রহণ করতে হলে দলীয় ব্যবস্থাকে স্বীকার করতেই হবে। ভারতের দলীয় ব্যবস্থা কোনো সাংবিধানিক সৃষ্টি নয়, বরং এটি দীর্ঘ রাজনৈতিক বিবর্তনের ফসল। ভারতের বিশাল আয়তন ও বৈচিত্র্যের কারণে এখানে এক অনন্য বহুদলীয় ব্যবস্থা গড়ে উঠেছে। এখানে নিচে ভারতের দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। প্রথমে কি বলা হচ্ছে দেখো, ঐতিহাসিক বিবর্তন ও বহুত্ববাদ। ভারতের দলীয় ব্যবস্থা মূলত ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের থেকে উদ্ভূত। জাতীয় কংগ্রেস ছিল এর মূল ভিত্তি বা মাদার পার্টি। পরবর্তীকালে মতাদর্শগত কারণে কংগ্রেস ভেঙে বা নতুন আদর্শে জনসংঘ
মানে পরে বিজেপি, জনতা দল, লোক দল বা তৃণমূল কংগ্রেসের মতো দলের সৃষ্টি হয়েছে। ভারতের জাতীয়, আঞ্চলিক, বামপন্থী ও দক্ষিণপন্থী সব ধরনের দলের সহাবস্থান লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে একদলীয় আধিপত্য থেকে বহুদলীয় ব্যবস্থা। স্বাধীনতার পর দীর্ঘকাল ভারতের রাজনীতিতে কংগ্রেস দলের একাধিপত্য ছিল, যাকে রাজনী কোঠারি কংগ্রেস সিস্টেম বা কংগ্রেসীয় ব্যবস্থা বলেছিলেন। তবে 1967 সালের পর থেকে এবং বিশেষ করে 1989 সালের পর থেকে এই একাধিপত্যের অবসান ঘটে। বর্তমানে কোনো একক দলের পরিবর্তে প্রকৃত প্রতিযোগিতামূলক বহুদলীয় ব্যবস্থার উদ্ভব হয়েছে, যদিও সাম্প্রতিককালে বিজেপির উত্থান লক্ষণীয়। তারপরে কি? তারপরের পয়েন্ট হচ্ছে আঞ্চলিক দলের ক্রমবর্ধমান গুরুত্ব। ভারতের দলীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল শক্তিশালী আঞ্চলিক দলের উপস্থিতি। ভাষা, ধর্ম বা আঞ্চলিক বঞ্চনার রোধ থেকে ডিএমকে, আকালি দল, তৃণমূল কংগ্রেস বা তেলেগু দেশমের মতো দলের জন্ম হয়েছে। বর্তমানে কেন্দ্র সরকার গঠনে এই আঞ্চলিক দলগুলো নির্ণায়কের ভূমিকা বা কিং মেকারের ভূমিকা পালন করছে। পরের পয়েন্ট হচ্ছে জোট বা কোয়ালিশন রাজনীতি। একক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে ভারতে জোট রাজনীতির যুগ শুরু হয়েছে। 1996 সালের পরে কেন্দ্রে যুক্তফ্রন্ট, এনডিএ বা ইউপিএর মতো জোট সরকার গঠিত হয়েছে। বর্তমানে ভারতের রাজনীতিতে জোটবদ্ধতা একটি স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। তারপর হচ্ছে দেখো ব্যক্তিকেন্দ্রিকতা। ভারতের রাজনৈতিক দলগুলো আদর্শের চেয়ে বেশি নেতাকেন্দ্রিক। অতীতে নেহরু বা ইন্দিরা গান্ধী, বর্তমানে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের কেন্দ্র করেই দল পরিচালিত হয়। দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চেয়ে নেতার ব্যক্তিগত ক্যারিশমাই এখানে প্রধান চালিকা শক্তি। তারপর দলত্যাগ ও আদর্শগত দুর্বলতা। ভারতের দলীয় ব্যবস্থায় আদর্শের চেয়ে ক্ষমতার লোভ অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। এর ফলে দলত্যাগের প্রবণতা বা আয়ারাম গায়ারাম সংস্কৃতি দেখা দেয়। যদিও 1985 সালে দলত্যাগ বিরোধী আইন এবং পরবর্তী সংশোধনী এই প্রবণতাকে কিছুটা নিয়ন্ত্রণ করেছে, তবুও এটা পুরোপুরি বন্ধ হয়নি। তারপরে দেখো মূল্যায়ন। পরিশেষে বলা যায় ভারতের দলীয় ব্যবস্থা এখন বিবর্তনশীল। অধ্যাপক জেসি জোহারি বিশ্লেষণ করে বলেছেন, ভারতের দলীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শিথিল নয়, আবার ইংল্যান্ডের মতো সুসংবদ্ধও নয়। এখানে দলীয় শৃঙ্খলার অভাব এবং সুবিধাবাদী জোট গঠন গণতন্ত্রের দুর্বলতা হিসাবে বিবেচিত হলেও এই ব্যবস্থা ভারতের বৈচিত্র্যকে ধারণ করে চলেছে। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।